পুজোর মরশুমে বিভিন্ন রকমের বিষাদের সুর। একদিকে আপনাদের আগেই দেখিয়েছিলাম যে পুজোয় বিভিন্ন জায়গায় বিঘ্ন ঘটানো হচ্ছে, সেখানে বাধা দেওয়া হচ্ছে। অন্যান্য প্রত্যেকটি পুজোর মতো এবারেও শুরু হয়ে গিয়েছে, কিন্তু তারই মধ্যে সব থেকে যে বাজে খবরটা আপনাদের সামনে দেব সেটা হচ্ছে কন্ট্রোলার অডিট জেনারেল তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়ে গিয়েছে। প্রত্যেকটি বাজেটের পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ইকোনমিক অ্যাডভাইজারি রাজ্যের অমিত মিত্রকে পাশে বসিয়ে বলেন যে এই দেশের থেকে নাকি আমাদের রাজ্যের জিডিপি এগিয়ে। দেশে যখন বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, পশ্চিমবঙ্গে নাকি বেকারের সংখ্যা 50%-এর কাছাকাছি কমে যাচ্ছে অলৌকিক কারণে, সেটা খাতায় কলমে দেখা যাচ্ছে না। এরকম বিভিন্ন অদ্ভুত অদ্ভুত যুক্তি খুঁজে বার করে এনে অমিত মিত্র দেখি সাংবাদিক বৈঠক করে প্রত্যেকবার ওই বলেন তিনি যখন বাজেট অ্যানাউন্স হয়। কিন্তু গতকাল ক্যাগ যে রিপোর্টটা দিল, সেই রিপোর্টটা পশ্চিমবঙ্গের এই মুহূর্তের ঋণের অবস্থাটা জানলে আপনাদের চোখ ছানা বড়া হয়ে যাবে। যারা সচেতন রয়েছেন, যারা অভিভাবক রয়েছেন, যারা ভাবছেন নিজেদের মেয়েদের ছেলেদের ভবিষ্যৎ নিশ্চিত করতে চান, তাদের কিন্তু আজকে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে এই রিপোর্টটা শুনলে, যেটা পশ্চিমবঙ্গ সম্পর্কে মানে অন্যান্য রাজ্যর সবারকে নিয়েই দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের অবস্থান দেখলে আপনারা ভিড়মি খাবেন। আজকে আলোচনা করি, আসুন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসজিবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি আপনাদের সামনে পর্ব শুরু করার আগে দেখুন, ভারতের প্রধানমন্ত্রী জিএসটি রিফরমেশন নিয়ে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। সেটা আমাদের জন্য একটা সুখকর খবর ছিল। তার কারণ হচ্ছে এবারে 4টি স্ল্যাবটাকে কমিয়ে 2টি স্ল্যাবের মধ্যে জিএসটি কে সরলীকরণ করা হয়েছে। প্রচুর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে। আচ্ছা, আপনাদের মধ্যে কতজন এক্সপেক্ট করেছিলেন যে প্রধানমন্ত্রী যেদিন বলেছেন যে মানে যেদিন কমবে তার আগের দিন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, কে কে এক্সপেক্ট করেছিলেন যে পরের দিনই প্রত্যেকেই ছাড় পেয়ে যাবেন? কে কে এক্সপেক্ট করেছিলেন? আমার মনে হয় যারা এইটুকু আমাদের সকলের বুদ্ধি চেতনা রয়েছে, আমরা সকলেই জানি যে বাজেট বলুন, বাজেটেও যখন জিনিসের দাম বৃদ্ধি হয় কিংবা বড় ধরনের কোনো একটা রিফরমেশন হয়, সেই দিনই পাওয়া যায় না। তার কারণ এরা যুক্তি দেয়, মালিক পক্ষ দোকান পক্ষ তারা যুক্তি দেয় এখনো পুরনো স্টকের মাল আমাদের চলছে। এবার এইটা দেখার দায়িত্ব কিন্তু সেন্ট্রালের না, যে কোনো একটা দোকান, লোকাল একটা দোকান অসততার সঙ্গে যদি ব্যবসা করে এটা রাজ্যের ধরা উচিত। কিন্তু সে যাই হোক, একটু টাইম লাগে, তাদেরও পুরোটা দোষ নয়, স্টক ক্লিয়ারেন্সের একটু টাইম লাগে। তাই রাতারাতি ওই দাম কমে যাবে আর সেই কমের দামে টাকা দিয়ে জিনিস কিনবো এমনটা বোধহয় আমরা কেউ ভাবিনি। এইটুকু সাধারণ বুদ্ধি আমাদের রয়েছে। কিন্তু এবিপি আনন্দের গতকালের পর্ব দেখে আমি অবাক হয়ে গেলাম। একটি অংশ আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে মানুষকে মিথ্যে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তারা বলছে যে নরেন্দ্র মোদী এটা বললেন, কিন্তু আদতে কি বাজারে গিয়ে দেখা গেল? বাজারে গিয়ে দোকানিদের গিয়ে বললেন আপনারা কত দামে বেচছেন, কেউ বললেন যে আমরা পুরনো স্টক ক্লিয়ার, সবাই বললেন আমরা পুরনো স্টক ক্লিয়ার করছি, নতুন আমাদের কাছে এখনো নতুন জিএসটি তে আমাদের কাছে মাল কেনা নেই। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটাকে নিয়ে একটা মিথ্যে ন্যারেটিভ করে নরেন্দ্র মোদী মিথ্যা কথা বলেছেন, এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করছে এই আনন্দবাজার, এই এবিপি, মাফ করবেন, এই এবিপি আনন্দ, যাদের ওই সঞ্চালক তিনি বারবার অভিযোগ করেন তাকে নাকি হেনস্থা করেছে, পুলিশ হেনস্থা করেছে, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রকম অপদস্থতা তাদের স্বীকার করতে হয়েছে। অথচ তৃণমূল কংগ্রেসকে একটা মিথ্যে হাতিয়ার তুলে দিচ্ছে দেশের প্রধানমন্ত্রীর বিশ্বাসযোগ্যতাকে প্রশ্ন চিহ্ন করে। একটা ছোট্ট অংশ দেখিয়ে তারপরে আসবো ক্যাগ রিপোর্টে। জিএসটির 4টে স্ল্যাব ছিল, আমরা প্রত্যেকেই জানি, 5, 12, 18 এবং 28। তার মধ্যে থেকে 12 আর 28টা উঠিয়ে দেওয়া হয়েছে। 5 আর 18 রয়েছে, 40% জিএসটির নতুন একটা স্ল্যাব অ্যাড করা হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গতকাল একদম বলে দিয়েছিলেন যে আজ থেকে সস্তায় মানুষ একদম নিত্য প্রয়োজনীয় জিনিস পাবে। অর্থাৎ আমি আপনি আশা করেছিলাম যে আজকে আমাদের পকেটে টাকাটা থাকবে, অর্থাৎ সেই অতিরিক্ত টাকাটা আমরা রাখতে পারবো, জমাতে পারবো। আমি তরুণজ্যোতির কাছে যাব। তরুণজ্যোতি, তাহলে সেটা হলো না কেন? কারণ গ্রাউন্ড রিয়েলিটির সেই প্রতিবেদন আমরা তুলে ধরলাম, কোথাও তো সেটা হয়নি। এই লক্ষ লক্ষ যে খুচরো দোকান, সেখানে প্রপার ইনফরমেশন গেল না কেন? মানে রাজনীতিবিদরা দাবি দ্রুততার সাথে করেন এবং জনগণকে বোঝানোর চেষ্টা করেন ইমিডিয়েটলি আমরা এফেক্ট দিচ্ছি। এটা দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তুমি যেই দিকেই তাকাবে সেখানেই তুমি দেখবে যে ইমিডিয়েটলি যেন হয়ে গেল। কিন্তু তারা লজিস্টিক সাপোর্টটা ছাড়াই ইমিডিয়েটলি মানুষের মধ্যে প্রভাব তৈরি করবার জন্য বলেন যে এই চালু হয়ে গেল, এখন থেকে আপনারা সুরাহা পাবেন। দেখলেন, এরা হচ্ছে চ্যানেল, এরা হচ্ছে আপনাদের আমাদের বোঝায়, এরা জনমত তৈরি করে। এইটুকু সেন্স পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের রয়েছে
যে পুরনো দামে যারা কিনে এনেছেন, যারা পুরনো জিএসটি দিয়ে মানে সেই কনসিডারেশন করে যারা কিনে এনেছেন, যাদেরকে সেই হিসাব বুঝিয়ে দিতে হবে, সেইটার টাকা তো তারা সাধারণ মানুষের কাছ থেকে নেবে। কয়েকদিন সময় লাগে। বরঞ্চ আপনি বলতে পারতেন এই রিপোর্টটা যে আপনি এক সপ্তাহ পরে গিয়েও বাজারে গিয়ে চেক করে দেখলেন যে এক সপ্তাহ পরেও কিন্তু জিনিসের দাম কমলো না, সেক্ষেত্রে এটা মানা যায়। হয়ে গেল আর পরে সেই দিন সকালে গিয়ে আপনি বিশ্লেষণ করতে বেরিয়ে গেলেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গের মিডিয়া। এরা আসে বলেই তো তৃণমূল কংগ্রেস এতদিন ধরে শাসন করতে পারছে। এনিওয়ে, এবার আমি চলে যাব যে আমাদের সিএজি একটা ভয়ানক রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের যে রাজ্যগুলি রয়েছে 2022-23 অর্থবর্ষে তারা একটা ডিটেল সেখানে লক্ষ্য করেছেন যে অর্থনীতির পরিস্থিতি ঠিক কোন জায়গায়। তারা দেখেছেন প্রায় 59,60,60,482 কোটি টাকা, অর্থাৎ প্রায় 60 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে এই রাজ্যগুলি। ঋণ নিয়ে 60 লক্ষ কোটি টাকা, যেটা কার্যত বলতে পারেন ক্রোয়েশিয়ার টোটাল অর্থনীতির সঙ্গে সমান, কিংবা শ্রীলঙ্কার অর্থনীতি, কিংবা লুক্সেমবার্গের মতো গোটা দেশের অর্থনীতির সঙ্গে সমান এই রাজ্যগুলি যা ধার নিয়ে চালাচ্ছে। এর মধ্যে সব থেকে হাইয়েস্ট কে রয়েছে জানেন? সব থেকে হাইয়েস্টে রয়েছে পাঞ্জাব, দ্বিতীয় সর্বোচ্চ তাদের আমি আসছি একটা লিস্ট আপনাদের দেখাবো। দ্বিতীয় সর্বোচ্চ নাগাল্যান্ড এবং তৃতীয় সর্বোচ্চ হচ্ছে পশ্চিমবঙ্গ। প্রথম তিনের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান। সব থেকে বেশি ঋণ নিয়ে সংসার চালানোর মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান তৃতীয়, অথচ প্রথম দুটো নাগাল্যান্ড অত্যন্ত ছোট একটি রাজ্য, এবং পাঞ্জাব পশ্চিমবঙ্গের তুলনায় জনসংখ্যা কম, ছোট রাজ্য। পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে আর্নিং এর প্রচুর সুযোগ, তার কারণ এখানে বিপুল জনসংখ্যা রয়েছে, এই সত্ত্বেও তারা তৃতীয় স্থানে উঠে এসেছে। এবং আমি আপনাদের সামনে একটা টেবিল দেখাচ্ছি যে প্রথম 10-এর মধ্যে কারা কারা আছে এবং তারা কোন রাজনৈতিক দলের সেখানে ক্ষমতা রয়েছে সেটা আপনারা একটু দেখুন। 1 নম্বরে পাঞ্জাব, সেখানে মানে লোন টু জিডিপি রেশিও হচ্ছে 40.35%, অর্থাৎ যা জিডিপি তার 40% হচ্ছে লোন পাঞ্জাবে। নাগাল্যান্ডে দ্বিতীয়, পাঞ্জাবে রয়েছে আম আদমি পার্টি, নাগাল্যান্ডে রয়েছে এনডিপিপি এবং বিজেপি জোট, সেখানে 37.15%। পশ্চিমবঙ্গের ডেট টু জিডিপি রেশিও হচ্ছে 33.70%। বুঝতে পারছেন? মানে এখানে 100 টাকা আর্নিং হলে 34 টাকা ঋণে বেরিয়ে যাচ্ছে। ভাবুন, আমাদের এই টোটাল এত বড় জায়গা থেকে যদি আর্নিং 100 টাকা হয়, 40 টাকার কাছাকাছি বেরিয়ে যাচ্ছে ঋণ নিচ্ছে রাজ্য সরকার, সেটা শোধ করতে গিয়ে 40 টাকা বেরিয়ে যাচ্ছে। আর বাকি 60 টাকা দিয়ে এই খেলা মেলা উৎসব এগুলো চলছে। এরপরে দেখুন হিমাচল প্রদেশ কংগ্রেস শাসিত 33%, অন্ধ্রপ্রদেশ সেটা হচ্ছে কংগ্রেস শাসিত 32%, মণিপুর বিজেপি শাসিত, ত্রিপুরা বিজেপি শাসিত, তারপরে কেরালা সিপিএম শাসিত, তারপরে রয়েছে মেঘালয় এবং তামিলনাড়ু। এই হচ্ছে লিস্ট। এই লিস্টের মধ্যে এককভাবে ক্ষমতায় রয়েছে মণিপুর এবং ত্রিপুরাতে বিজেপি, বাদবাকি ম্যাক্সিমাম গুলোতেই রয়েছে ইন্ডিজোটের ম্যাক্সিমাম রয়েছে এখানে। এবার যদি আপনি গুজরাটের প্রসঙ্গ তোলেন না, পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নেতারা বারবার তোলেন না যে পশ্চিমবঙ্গের সঙ্গে গুজরাটের মানে গুজরাট হতে দেব না। নচিকেতা গানেও বলেছিল পশ্চিমবঙ্গ আজও গুজরাট হয়ে যায়নি। আরে গুজরাট হওয়াটাই দরকার আমাদের, কেন জানেন তো? আমি এবার আপনাদের উল্টো দিকে একটা টেবিল দেখাচ্ছি। এই টেবিলটা হচ্ছে সব থেকে কম ডেট টু জিডিপি রেশিও, অর্থাৎ যারা সব থেকে কম লোন নিয়ে ঋণ নিয়ে তারা সংসার চালায়, তার মধ্যে 1 নম্বর কে আছে জানেন? ওড়িশা। আমি বিশ্বাস করি বিজেপিকে টক্কর দেওয়ার মতো যদি কোনো রাজনৈতিক সদিচ্ছার দিক থেকে থাকে তাহলে এই বিজু জনতা দল, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তার কারণ অসাধারণ কেন্দ্রের সঙ্গে সম্পর্ক রেখে নিজের রাজ্যের একেবারে সার্বিক উন্নতি করে গিয়েছেন। এই মুহূর্তে সেই ক্ষমতা বিজেপির হাতে চলে গিয়েছে, কিন্তু এই একটি রাজনৈতিক দল কখনো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির মতো কেন্দ্রের সবকিছুকে বাজে এরকম না করে রাজ্যের জন্য ভালো করে গেছেন। সেই জন্য দেখুন 1 নম্বর জায়গাটা তাদের ডেট টু জিডিপি রেশিও মাত্র 8.45%। আপনার পরিবারেরও এত ডেট টু জিডিপি রেশিও অনেক পরিবারেরও থাকে না। একটা রাজ্যের ডেট টু জিডিপি রেশিও এতটা করে দিয়েছে। এরপরে রয়েছে 2 নম্বরে মহারাষ্ট্র 14.64, গুজরাট
সেখানে রয়েছে 14.37। তারপরে রয়েছে কর্ণাটক, তেলেঙ্গানা, আমি পড়ে দিচ্ছি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা। এখানেও প্রচুর বিজেপি শাসিত রাজ্যগুলো, কিন্তু যারা ডেট টু জিডিপি রেশিও অত্যন্ত কম, এর মধ্যে প্রচুর বিজেপি শাসিত রাজ্য রয়েছে, তুলনায় কম রয়েছে ইন্ডি জোটের রাজ্যগুলো। এই হচ্ছে পরিস্থিতি। ঠিক এই পরিস্থিতিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকবার বিজিবিএস করেন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, এবং সেই সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম বলেন। একটা সময় বলেছিলেন অন্য একটা বক্তব্যে যে কলকাতা, আমি বলেছিলাম যে কলকাতাকে লন্ডন করে দেবো, কলকাতা এই মুহূর্তে লন্ডনের থেকেও ভালো হয়ে গিয়েছে। আমার জাস্ট মনে পড়ে গেল খবর করতে করতে। আসুন আপনাদের দেখায়, খুঁজে পাই নাকি, দেখুন আপনারা। আজকে কলকাতা এমনি এমনি এভাবে কলকাতা হয়নি। যারা বাইরের থেকে আসে সবাই বলে সেই কলকাতাকে আর চেনা যায় না। হ্যাঁ, আমরা বলেছিলাম কলকাতাকে আমরা লন্ডন করব, তার থেকে ভালো করেছি। দেখলেন, ভাবতে পারেন মুখ্যমন্ত্রী মনে করেন যে কলকাতা নাকি লন্ডনের থেকেও ভালো হয়ে গিয়েছে, এবং এই ধরনের আরো বিভিন্ন বক্তব্য মনে করেন। অথচ দেখুন পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি। এইখানে আমি আরো একটা খবর আপনাদের জানাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আপনারা জানেন যে ডিএ মামলার শুনানি চলছে, শুনানি প্রায় শেষ, এবং সেখানে সুপ্রিম কোর্ট সমস্ত পার্টিদের মানে বিবাদী বাদী প্রত্যেকটি পক্ষকে বলেছে তোমরা তোমাদের মতামত লিখিত আকারে জমা দাও। এখানে পশ্চিমবঙ্গ সরকার তারা লিখিত আকারে জমা দিয়েছে। জমা দিয়ে কি লিখেছে জানেন? আমি আনন্দবাজার পত্রিকার একটা অংশ আপনাদের সামনে দেখাচ্ছি, এই অংশটা আপনারা দেখুন। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে ডিএ দেওয়া সংশ্লিষ্ট রাজ্যের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে। রাজ্যের আর্থিক সামর্থ্য, অগ্রাধিকার এবং কর্মচারীদের জন্য আগে থেকে দেওয়া নানান সুবিধা মিলিয়ে ডিএ নির্ধারিত হয়। ফলে তা কেন্দ্রের হারের সঙ্গে হুবহু মিলবে এমন বাধ্যবাধকতা নেই। বুঝতে পারছেন? রাজ্য সরকার বলছে যে রাজ্যের যা অর্থনৈতিক অবস্থা সেই অনুযায়ী আমরা ডিএ দেব। মানে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে স্বীকার করে নিচ্ছে আমাদের রাজ্যের বেহাল অবস্থা। আর সাধারণ মানুষের সামনে অমিত মিত্রকে দিয়ে বিজিবিএস এর পর কিংবা বাজেটের পর বলছেন যে কেন্দ্রের থেকে আমাদের জিডিপি গ্রোথ বেশি এগিয়ে, কিংবা বলছেন কোথাও যে আমাদের কেন্দ্রের থেকে কেন্দ্রের চাকরি চলে যাচ্ছে, আমাদের চাকরি বেড়ে যাচ্ছে, কেন্দ্রের ইন্ডাস্ট্রি কমে চলে যাচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রি একেবারে উপচে পড়ছে। অদ্ভুত অদ্ভুত যুক্তি কোথা থেকে পরিসংখ্যান পান ভগবান জানেন, এইগুলো তুলে আনেন। অথচ দেখুন, যদি তাই হবে তাহলে আজকে সুপ্রিম কোর্টে কেন ডিএ মামলায় বলতে হবে যে রাজ্যের যেরকম অর্থনৈতিক পরিস্থিতি সেই অনুযায়ী তো আমরা ডিএ দেব? তার মানে তো এখানে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার স্বীকার করে নিচ্ছে যে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ। মানে রাজ্য সরকার অযোগ্য, রাজ্য সরকার তারা চালাতে পারে না। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে থেকেও, নদীবহুল মাতৃকার একটা রাজ্যে থেকেও অর্থনীতির চাকা গড়াতে পারে না যে রাজ্য সরকার, যে দল, তাদের গ্রহণযোগ্যতা হয়। এইখানটা আপনারা এবার ভেবে বলুন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ যে খাদের কিনারায় কার্যত ডুবে গিয়েছে, এইখান থেকে মুক্তি পাওয়ার আশা তো কিছুই দেখা যাচ্ছে না। 3 নম্বর জায়গাটা, সর্বনিম্ন 3 নম্বর জায়গাটা পশ্চিমবঙ্গ এই মুহূর্তে দখল করে নিয়েছে। এই রকম রিপোর্ট এই প্রথমবার কিন্তু সিএজি তারা প্রকাশ করলো, তারা নিজেরাই জানিয়েছেন। তার কারণ হচ্ছে তারা লক্ষ্য রাখার চেষ্টা করছেন যে যদি এটা খুব বাড়তে থাকে তাহলে একটা সময় ওই গোটা দেশটাই দেউলিয়া হয়ে যেতে পারে। সেই কারণেই সবাইকে ওই সুতোর ছাড় দেওয়া হচ্ছে যে এখনো 40% পাঞ্জাবের, মানে যে যা ইনকাম তার 40% ধারে চলছে। পশ্চিমবঙ্গ যা ইনকাম প্রায় 37-38% ধারে চলছে। এই পরিস্থিতিতে কোনো একটা জায়গায় তারা আটকে রাখবে কিনা যে না এর বেশি আমরা আর সরকারকে ধার নিতে দেব না, তাহলে বুঝতে পারবেন পশ্চিমবঙ্গ হাল কি হতে পারে। এবং কেন এই পরিস্থিতি আপনারা খুব সহজে অনুমান করতে পারেন। এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, দেখুন ধার নেওয়াটা কিন্তু খারাপ না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। ধার নেওয়া মোটেই খারাপ নয়, ধার নেওয়া উচিত। প্রত্যেকটা প্রগতিশীল দেশ ধার নেয়, বিশেষ করে যারা উন্নয়নশীল দেশ তারা বেশি ধার নেয়। ধার নেওয়াটা প্রয়োজন, ধার না নিলে আপনি উন্নতি করতে পারবেন না। কাজে ধার নেওয়া অপরাধ নয়, কিন্তু সেই ধার নিয়ে আপনি কি করছেন সেটাই ইম্পর্টেন্ট। ধরুন আপনি পিতা, আপনার ছেলে ধার নিয়েছে,
বিভিন্ন সরকারি স্কিমে ধার নিয়েছে, সেই সরকারি স্কিমে ধার নিয়ে সে একটা ছোট্ট বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছে, আর নাকি সেই ধার নিয়ে বন্ধুদের সঙ্গে পিকনিক করে বেড়াচ্ছে। সেইটার ওপর নির্ভর করছে আপনার ছেলের ভবিষ্যৎ কি হবে। এই রাজ্য সরকারও তো হয়, এই রাজ্য সরকার যে ধার নেয় তার বেশিরভাগ সেগুলোকে বিলিয়ে দেয়, মানে বেলানোর চেষ্টা করে জনসাধারণের মধ্যে, আর তার অধিকাংশ দুর্নীতির জন্য তাদের পকেটে চলে যাচ্ছে। সেই কারণে এমন একটা জায়গায় তারা ইনভেস্টমেন্ট করছেন না যে ইনভেস্টমেন্ট থেকে আবার রাজ্য সরকারের কোষাগার ভরতে পারে। ধরুন একটা বড় কলকারখানা করলেন, ধরুন একটা বড় একটা সমুদ্র বন্দর তৈরি করলেন, 4টে বড় বড় বিমান বন্দর তৈরি করলেন, বা বিভিন্ন জায়গার শ্রমিকদের কাজ দিলেন। এইখান থেকে বড় ইনভেস্টমেন্ট করলে সেই যে টাকা আসবে সেই টাকা থেকে রাজস্ব ঘাটতি পূরণ হবে, অর্থাৎ ওই টাকা দিয়েই লোন শোধ হবে। কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডারের জন্য যদি ধার করেন, আপনি শোধ করতে পারবেন? লক্ষ্মীর ভান্ডারের টাকাটা চলে গেলে তো আপনি তো আর ফেরত পাবেন না ওটা। তাহলে বুঝতে পারছেন যে একেবারেই মানে কার্যত শেষ জায়গায় আমাদেরকে এনে পৌঁছে দিচ্ছেন। আমরা সকলে বুঝছি, কিন্তু আমাদের তো আর অর্থনীতির গড়ানোর চাবিটা আমাদের হাতে নেই, এ তো রয়েছে রাজ্য প্রশাসনের হাতে। আপনাদের হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে এই জায়গাটাই একটা আমাদের গণতন্ত্র সংবিধান মতে এটা সঠিক জায়গায় প্রেস করার একটা ক্ষমতা আমাদের দিয়েছে। এটাই আমাদের অর্থনীতির চাকা, এটাই আমাদের যে কোনো ন্যায়ের চাকা, এটাই আমাদের দুর্গাপুজোতে হামলা করার জন্য তাদের যোগ্য জবাব দেওয়ার চাকা, এটাই আমাদের ভারতের সেনাবাহিনীর ওপর অপমান করলে তার বদলা নেওয়ার চাকা। এইটাই আমাদের সব। এইটা শুধু এই ছোট্ট একটা অংশ আমাদের সংবিধান দিয়েছে, সেটা আমরা ভোটের বাক্সে মানে ইভিএম এ টিপে সেটা আমরা একটা আমাদের পছন্দ মতো দলকে নির্বাচন করতে পারি। আপনাদের মতামত লিখে জানাবেন এই সুন্দর দুর্গা উৎসবের দিনে। যদি ভাবেন এটা আপনাকে তো আর ইম্প্যাক্ট করলো না, তাহলে আমরা মূর্খের স্বর্গে বাস করছি। তার কারণ আগামী 10 বছরের মধ্যে এর পরিণাম আমাদের যেভাবে ভুগতে হবে সেটা কল্পনার অতীত। তার কারণ আপনারা আগের 10 বছরে ভাবতে পারেননি যে পশ্চিমবঙ্গটা 10 বছরে এই জায়গায় চলে আসবে, আর ঠিক সেই রকম ভাবে আজকেও আপনি কল্পনা করতে পারছেন না যে এরপরেও 10 বছর পর যদি এই রাজ্য সরকার এইভাবে চালাতে থাকে তাহলে কোন জায়গায় আমরা পৌঁছাবো 10 বছর পর আপনি এই মুহূর্তে কল্পনা করতে পারছেন না। যারা পারছেন কল্পনা করতে লিখে জানাবেন আপনাদের মতামত। এখনকার মতো এখানেই।